স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো তার নাম ঘড়ি। লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। ভালো লাগলে আমাদের উৎসাহিত করতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প ঘড়ি। অফিসে বেরোনোর আগে স্ত্রীর সঙ্গে বেশ একচোট ঝগড়া হয়ে গেল অসিতের। বলবার মধ্যে মেয়েকে কেবল বলেছে, মিন্টু, অনুদের বাড়ি থেকে দেখে আয় তো কটা বাজলো। সুপ্রীতি অমনি বলে উঠল, না, পারবে না যেতে। সময় নেই, অসময় নেই, দিনের মধ্যে 15 বার পরের বাড়িতে ঘড়ি দেখতে পাঠানো, লোককে বিরক্ত করে মারা। নিজেদের ঘড়িটা কি আর আনতে হবে না? অসিত বলল, সরোজ নিজেও তো ঘড়িটা দিয়ে যেতে পারত, তাকে তুমিই তো ডেকে সারাতে দিয়েছ। সুপ্রীতি বলল, সারাতে দিয়েছি বলে তো আর দান করে দিইনি। তার যদি দিয়ে যাওয়ার সময় নাই হয়, তুমি নিজেই না হয় গিয়ে নিয়ে এসো, তাতেই বা কোন মহাভারত অশুদ্ধ হয়ে যায়। অসিত বলল, দেখো, দিন রাত কটকট করো না। আমার ঘড়ি আমি যেদিন পারি আনবো, তা নিয়ে তোমারই বা অত মাথা খারাপ কিসের? সুপ্রীতি শ্লেষ করে বলল, তা তো ঠিকই, তবু যদি নিজের রোজগারের টাকায় কেনা হতো জিনিসটা। সংসারে নিজের পয়সায় কোন জিনিসটাই বা তুমি এই 7 বছরের মধ্যে করতে পেরেছ? তা যদি করতে তাহলে আলাদা দরদ থাকতো, চোখের ওপর জিনিসগুলি এমন করে নষ্ট হয়ে যেত না। নেওয়ার সময় তো গরিব মানুষের ঘাড়ে চারা দিয়ে আদায় করে নিয়েছ, এখন আর কিছুতেই ভ্রুক্ষেপ নেই, থাকে লক্ষ্মী যায় বালাই। এমন খোটা সুপ্রীতি প্রায়ই দেয়। সংসারের সব আসবাবই সে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে, অসিত নিজের হাতে কিছুই করেনি। বেশ, তা যদি মনে করো তাহলে তাই, বলে অসিত তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। অফিসের বেলা হয়ে গেছে। অন্যদিনে দুজনের মেজাজ যখন ভালো থাকে, এমন ঝগড়া করতে করতে বেরোয় না অসিত। ধীরে সুস্থে খেয়ে উঠে তক্তপোষের এক কোণে পা ঝুলিয়ে বসে। স্ত্রীর হাতের পানটি চিবোতে চিবোতে অসিত হেসে স্ত্রীকে 2-1টা সোহাগ আর ঠাট্টার তামাশার কথা বলে। তারপর সারাদিনের মতো বিদায় নেয়। কিন্তু আজকের দিনটা একেবারে অন্য মূর্তি নিয়ে দেখা দিয়েছে। মেজাজটা আরও খারাপ হয়ে গেল অসিতের। ষষ্ঠীতলার মোড়ে এসে দাঁড়াতে না দাঁড়াতেই বাসটা ছেড়ে দিল। অসিত হাত বাড়িয়েও গাড়িটাকে 1 সেকেন্ডের জন্য থামাতে পারল না। আজ নির্ঘাত লেট হবে। অ্যাটেন্ডেন্স নিয়ে নতুন ম্যানেজার বড় বেশি কড়াকড়ি শুরু করেছে। নিশ্চয়ই কথা শুনতে হবে তার কাছে। খানিকটা আশঙ্কা, খানিকটা বিরক্তিতে মনটা ভরে উঠল অসিতে। ঘড়িটা কাছে থাকলে আর অসুবিধে হয় না, ঠিক সময় মতন বেরোনো যায়। সুপ্রীতি সত্যিই বলেছে, ঘড়িটা আনিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু সরোজই বা কী ধরনের মানুষ? ঘড়িটাও নিজের গরজে নিয়ে গেল, আর দেওয়ার সময় দিয়ে যেতে পারল না। দায়িত্ব বলে কোনো বস্তু যদি থাকে সরোজের। লোকটা চিরকালই ওই রকম। পুরনো বন্ধুর ওপর ভারী রাগ হলো অসিতের। রাগের মাত্রাটা বেড়ে গেল অফিসের লেট হয়ে। দ্বিতীয় বাসটা যাত্রী বোঝাই হয়ে এসেছে, তবু অনেক কষ্টে তার হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে অসিত অফিসে পৌঁছল। দেয়াল ঘড়িতে 10টা 15। হাজিরা খাতা চলে গেছে ম্যানেজারের ঘরে। কাটা দরজা ঠেলে ঘাড় নিচু করে সেখানে ঢুকতেই ম্যানেজার বললেন, কি ব্যাপার মিস্টার ব্যানার্জি? অসিত বলল, স্যার, ঘড়িটা কাছে না থাকায় বড্ড অসুবিধে হচ্ছে। ম্যানেজার বললেন, কেন, কি হয়েছে আপনার ঘড়ির? অসিত বলল, এক বন্ধুকে সারাতে দিয়েছিলাম, এখনো ফেরত পাইনি। ম্যানেজার বললেন, দেখুন, একেবারে খাস সুইজারল্যান্ডে পাঠিয়ে দিলেন কিনা তিনি, আর এমন দেরি করবেন না কিন্তু, বলে ম্যানেজার সামনের ফাইলটায় মন দিলেন। অসিতের পক্ষে এইটুকু তিরস্কারই যথেষ্ট। সিটে এসে গম্ভীর মুখে বসল অসিত। কাজের ফাঁকে ফাঁকে কথাটা তার মনে পড়তেই লাগলো। বড় দায়িত্ব জ্ঞানহীন লোক এই সরোজ, ওকে নিয়ে আর পারবার জো নেই। মাস 2 হয়ে গেল, এর মধ্যে যে ঘড়িটা ফেরত দিয়ে আসতে হবে সেটা তার মনেই রইল না। অবশ্য নেওয়ার সময় কেবল সরোজই গরজ করে নেয়নি, সুপ্রীতিও গরজ করেই দিয়েছিল। চলতে চলতে একদিন ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। খানিকক্ষণ ঝাঁকুনি দিয়েও তাকে না চালাতে পেরে নিঃশব্দে দেরাজটার মধ্যে চালান করে দিয়েছিল অসিত।
সেই থেকে সুপ্রীতি প্রায় রোজই তাগিদা দেয়, ঘড়িটা দেরাজের মধ্যে পড়ে থাকবে নাকি, শাড়ি আনো। অসিত বলল, আনবো। সুপ্রীতি বলে, তুমি আর এনেছ। এসব ব্যাপারে স্বামীর ওপর তার তেমন ভরসা নেই। কেনাকাটা, সারানো, মেরামতের ব্যাপারে অসিত বড় করে অনেক খুঁচিয়ে খুঁচিয়ে তবে তাকে দিয়ে কাজ করানো যায়। হারমোনিয়ামটা 3 মাস ধরে ভেঙে পড়েছিল ঘরে। অসিতকে দিয়ে সুপ্রীতি কিছুতেই সেটা সারিয়ে আনতে পারেনি। শরণ নিয়েছে ওর বন্ধু সরোজের কাছে। চায়ের কাপ সামনে ধরে দিয়ে হেসে বলেছে, সরোজবাবু, আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে। আপনার বন্ধুকে দিয়ে তো আর কিছুই হলো না, বলে বিকল হারমোনিয়ামটির একটি গতি করে দেওয়ার জন্য অনুরোধ করেছে সে। এসব ব্যাপারে সরোজ এক পায়ে খাড়া। সেই দিনই রিক্সা করে নিয়ে গেছে হারমোনিয়াম, সারিয়ে এনে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে। সুপ্রীতি স্বামীকে বলে, ভারী করিতকর্মা পুরুষ, অনেক গুণ আছে সরোজবাবুর। অসিত হেসে জবাব দেয়, কেবল গুণই বা কেন, রূপই বা কম কিসের, আসল পক্ষপাত্রা তো সেই জন্যেই। সরোজ অসিতেরই সমবয়সী, দুজনেরই বয়স 32 কিংবা 33। কিন্তু বয়সের মিল থাকলে কি হবে, অসিতের সঙ্গে আকৃতি প্রকৃতির তেমন মিল নেই সরোজের। বেশ লম্বা, দোহারা গড়ন, গায়ের রং ফর্সা, চওড়া কপাল, টান টান নাক চোখ। ওর সঙ্গে তুলনা করলে কালো আর খানিকটা বেটে অসিতকে কুরূপী বলা যায়। তাই সরোজের ওপর পক্ষপাতের কথা তুলে স্ত্রীকে মাঝে মাঝে ঠাট্টা করে অসিত। প্রকৃতির দিক থেকেও সরোজ একটু আলাদা, ভারী স্ফূর্তিবাজ, চালাক, চতুর, চটপটে। অসিতের মতো এমন গম্ভীর করে থাকবার লোক সে নয়। তাই স্বামীর এই বন্ধুটিকে ভারী পছন্দ করে সুপ্রীতি। খাটাতে ভালোবাসে, ফরমায়েশ করে, নানা রকম কাজকর্ম করিয়ে নেয়। সরোজ সেদিন বেড়াতে এলে দেরাজ থেকে সুপ্রীতি ঘড়িটা বের করে তার হাতে তুলে দিয়েছিল। একটু দেখে দিন না, ঘড়িটার কি হলো। বন্ধুর দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করেছিল সরোজ, কি হয়েছে তোমার ঘড়ির? অসিত বলেছিল, হবে আবার কি, মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। সরোজ একটু হেসে বলেছিল, ঠিক একেবারে আমার সংসারের মতো। বন্ধুর হাসির ধরন দেখে দুঃখ হয়েছিল অসিতের। সরোজের অবস্থা ভালো নয়, একটা স্টেশনারি স্টোরসে সেলসম্যানসের কাজ করত। মাইনে আর ভাতা বাড়াবার দাবিতে একবার জোট পাকিয়েছিল মালিকের বিরুদ্ধে। মালিক সহ্য করেনি। মাস কয়েকের মধ্যে বেশিরভাগ কর্মচারীকে ছাঁটাই করে গোটা দল শুদ্ধই বদলে ফেলেছে। সরোজের চাকরি গিয়েছিল প্রথম দফাতেই। তারপর থেকে সে আর চাকরিতে ঠকেনি, বলেছে ব্যবসা করবে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। কিন্তু প্রবচনটা সরোজের বেলা মোটেই ফলে ওঠেনি। লক্ষ্মী তার ঘরে ঢোকা তো দূরের কথা, দৌড়ও মারালেন না। অল্প অল্প পুঁজিপাটা যা ছিল, বছর ঘুরতে না ঘুরতেই তা নিঃশেষ হয়ে গেল। সরোজ এখন দশকর্মা। বাধাধরা কাজকর্মের কিছু নেই, যা পায় তাই করে। অনেক সময় কিছু না করেও থাকতে হয়। বন্ধুর খদোক্তি শুনে সহানুভূতিতে অসিত বলেছিল, তোমাকে বললাম একটা চাকরি বাকরির চেষ্টা করতে। সরোজ তেমনি হেসে বলেছিল, খেপেছ, এতদিন ছাড়া থেকে আর গোয়ালে ঢুকতে মন যায়? তারপর রিস্ট ওয়াচটার ডালা খুলে সূক্ষ্মাতি সূক্ষ্ম কলকবজাগুলির পরীক্ষায় মন দিয়েছিল সরোজ। একটু পরে মুখ তুলে বলেছিল, না ভাই, আমার বিদ্যে কুলোবে না, মনে হয় হেয়ার স্প্রিংটাই জখম হয়েছে। অসিত বলেছিল, তা হতে পারে, মাঝে মাঝে আমার মেয়েও ঘড়িতে দম দেয় কি না, ঘড়ির ওপর তার ভারী লোভ। 6 বছরের মিন্টু শান্ত মেয়ের মতো বাপের পাশেই দাঁড়িয়েছিল। বাপের ব্যঙ্গোক্তি বুঝতে তার অসুবিধে হলো না। সে ছুটতে গিয়ে মার আড়ালে গিয়ে লুকোলো। সুপ্রীতি মেয়ের বব করা চুলের মধ্যে আঙুল বুলোতে বুলোতে বলল, বাহ, কেবল মেয়ের দোষ দিলে হবে, ও নিজেরই যেন যত্ন আছে জিনিসপত্রের ওপর। সময় মতো চাবিও তো পড়ে না সব দিন, নষ্ট হবে না ঘড়ি? কদিন ধরে বলছি ঘড়িটা সারিয়ে আনো, সারিয়ে আনো, কথা কানেই তুলছে না। অসিত বলল, সাধে কি আর তুলি নে, পকেটের কথা ভেবেই কালা হয়ে থাকতে হয়, বুঝলে সরোজ? এই গত বছরেও তো 10 টাকা দিয়ে অয়েল করিয়েছি। এতদিন গরিবের ঘোড়া রোগের কথা শুনে এসেছি। ঘড়ি রোগটাও গরিবের পক্ষে কম মারাত্মক নয় ভাই। শ্বশুরমশাই তো দিয়েই খালাস, এখন এই হাতি পোষে কে?
বলে স্ত্রীর দিকে আর চোখে তাকিয়ে মুখ টিপে একটু হেসেছিল অসিত। সুপ্রীতি দেখতে একটু পুষ্টাঙ্গী, কিন্তু ফর্সা রঙের সঙ্গে তা বেশ মানিয়ে গেছে। মোটামুটি সুন্দরী বলা যায় সুপ্রীতিকে। সরোজের দিকে চেয়ে সুপ্রীতি মুখ ভার করে বলেছিল, শুনলেন আপনার বন্ধুর কথা? সরোজ হেসে বলেছিল, আপনাকে বলেনি, ঘড়িটাকে বলছে। আচ্ছা, এটা আমার কাছে রইল অসিত, আমি সস্তায় ভালো দোকান থেকে সারিয়ে দেবো ক্ষণে। বাজে দোকানে দিলে কাজও খারাপ হবে, আর তাছাড়া চুরিও যায়। সুপ্রীতি বিস্মিত হয়ে বলেছিল, উমা, সে কি, ঘড়ি আবার চুরিও যাবে? সরোজ তার দিকে তাকিয়ে হেসে বলেছিল, চা চুরি যাবার জিনিস, জুয়েল। লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিয়েছিল সুপ্রীতি। তারপর ফের একটু বাদে বলেছিল, দরকার নেই সেসব বাজে দোকানে দিয়ে, আপনার জানাশোনা দোকান থেকে ঘড়িটা একটু সারিয়ে দিন না সরোজবাবু, নইলে আপনার বন্ধু ওটাকে দেরাজেই ফেলে রাখবেন। সরোজ নিজের মণিবন্ধে অচল ঘড়িটাকে পড়তে পড়তে বলেছিল, আচ্ছা। সে আজ 2 মাস হয়ে গেল। এর মধ্যে ঘড়ি সরোজ আর ফিরিয়ে দিয়ে যায়নি। 2-1খানা পোস্ট কার্ড ছাড়া হয়েছে, তবু কোনো সাড়া নেই সরোজের। আচ্ছা, বেহুশ লোক, মার্চেন্ট অফিসের কেরানির পক্ষে একদিনও কি ঘড়ি না হলে চলে? সুপ্রীতি প্রায় রোজই তাগিদা দিচ্ছিল, আচ্ছা তুমি কি, জিনিসটা তো তোমার, গরজটা তো তোমারই হবে। সরোজবাবুর যদি সময় না থাকে তুমি নিজেই গিয়ে নিয়ে এসো না। বেলেঘাটা থেকে বালি উত্তরপাড়া তো আর বেশি দূর নয়, 9 মাসের পর তো আর নয় রে বাবা। শনিবার দুটোই ছুটি হয়ে গেল অফিস। অসিত ঠিক করলো যেমন করেই হোক আজ গিয়ে খোঁজ নিয়ে আসবে ঘড়ির, আর গাফিলতি করবে না। অফিস থেকে বেরিয়ে পড়ল অসিত। প্রথমে ভাবল এখনই বালি চলে যাবে, কিন্তু সরোজের মতো ভবঘুরের লোক কি এখন এই দুপুরবেলা বাড়িতে চুপচাপ বসে আছে? তার চেয়ে একবার বিজয়া কেবিনে খোঁজ নিলে ভালোই হয়। নিউ বড়বাজার স্ট্রিটের এই চায়ের দোকানটির মালিক কালীপদ রায়, সরোজ আর অসিতের কমন ফ্রেন্ড। তার ওখানে বিনা পয়সায় চা খেতে আর আড্ডা দিতে প্রায়ই আসে সরোজ। অসিত ঘুরে ঘুরে সেই দোকানে গিয়ে হাজির হলো। কাউন্টারের পিছনে বিরস মুখে বসে আছে কালীপদ। দোকানে খদ্দেরের সংখ্যা খুবই কম। অসিত বলল, কি খবর কালীপদ? কালীপদর খবর ভালো নয়, দোকান ভালো চলছে না। তারপর সেদিন নিতাই নামে একটা বয় ড্রয়ার ভেঙে 37 টাকা 13 আনা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কালীপদ বলল, দুনিয়ার কাউকে বিশ্বাস করার জো নেই, বুঝলে অসিত? অসিত সহানুভূতি জানিয়ে বলল, আমাদের সরোজ দাসের কি খবর হে, এসেছিল নাকি? কালীপদ বলল, ওই আর একজন, যা ধার নিয়েছে তা তো গেলই, দিল না। সপ্তাহখানেক আগে আমার দামি কলমটা সারিয়ে দেবে বলে নিয়ে গেছে। গেছে তো গেছেই, ও কলমের আশা আমি ছেড়েই দিয়েছি অসিত। অসিতের প্রাণটা চমকে উঠল। বলল, কেন? কেন আবার? আজকাল তো ওই সবই করছে। তোমার কাছ থেকেও কিছু নিয়েছে নাকি? না, বসো, এখন চা খাও তো। অসিত বলল, না ভাই, কাল এসে চা খাবো, আজ জরুরি কাজ আছে আমার। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে যাওয়া যায়, তাতে কিছু কম পড়ে, কিন্তু কে জানে গাড়ি এখন কিছু আছে কি না। অসিত সে চেষ্টা আর করল না। বাসের 2 সেকশনে 6 ঘন্টা পয়সা ব্যয় করে পুরো 1 ঘন্টা পর হাজির হলো সরোজের উত্তরপাড়ার বাসায়। সদর রাস্তার উপরে নয়, সরু একটা কানাগলির মধ্যে সরোজের বাসা। পুরনো নোনাধারা একতলা বাড়ি। দরজায় কড়াটায় জোরে জোরে নাড়ল অসিত। কে? কালো রোগা একটি বউ এসে দরজা খুলল। একটু যেন থমকে গেল প্রথমটায়। তারপর জীর্ণ আধময়লা শাড়ির আধখানা আঁচল মাথায় তুলে দিতে দিতে একটু হেসে বলল, ও আপনি? আচ্ছা, ভেতরে আসুন। অসিত বলল, সরোজ আছে? নির্মলা বলল, একটু বাদেই আসবে, ঘরে আসুন না। ঘরের মধ্যে ঢুকল অসিত। ছোট ঘরে প্রায় 12 আনি জুড়ে একখানা তক্তপোষ পাতা, একধারে গুটানো বিছানা। মাদুরটা পেতে দিতে দিতে বলল, বসুন। তারপর সব ভালো তো? সুপ্রীতিদি ভালো আছেন? অসিত সংক্ষেপে বলল, হঠাৎ কোত্থেকে বছর 5-এর একটি ছেলে ছুটে এসে অসিতের প্রায় কোলের কাছে দাঁড়ালো। তারপর বলল, আজ কি এনেছো কাকাবাবু, লজেন্স না বিস্কুট?
এর আগে যতবার এসেছে বন্ধুর এই সুন্দর ছেলেটির জন্য পকেট ভরে লজেন্স বিস্কুট নিয়ে এসেছে অসিত, কিন্তু আজ মনের সে অবস্থা ছিল না। অসিত কিছু জবাব দেবার আগেই নির্মলা ছেলেকে ধমক দিয়ে উঠে বলল, ছি ছি, কি হ্যাংলাই তুই হয়েছিস আবুল, রোজই লোকে তোর জন্য বিস্কুট লজেন্স নিয়ে আসবে নাকি? কেন, ওসব জিনিস কি তুই কোনোদিন খাস নে? হাবুল ঠোঁট ফুলিয়ে বলল, কই খাই, কিছুই তো কিনে দাও না। জানো কাকা বাবু, কিচ্ছু কিনে দেয় না আমাকে, নিজে শিশি ভরে ওষুধ খায়, আমাকে তাও দেয় না। হাসি চেপে নির্মলা ফের ধমক দিল, যত পাকা পাকা কথা ছেলে, যাও খেলা করো গিয়ে। হাবুল আর কোনো কথা না বলে ঘরের কোণে নিজের খেলার জায়গায় চলে গেল। বসবার চাটাই, ভাঙা স্লেট আর ছেঁড়া বইয়ের পিচবোর্ডের মলাট দিয়ে সে সেখানে একটা নতুন ঘর তুলেছে। সেই ঘর বারবার ভেঙে পড়ছে, তবু তার তোলবার বিরাম নেই। নির্মলা সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে স্বামীর বন্ধুর দিকে তাকালো। বসুন, চা করি। অসিত বলল, না না, চায়ের দরকার নেই, সরোজ আসুক, তারপর নয় চা খাবো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। নির্মলা একটু হাসতে চেষ্টা করে বলল, করুন না। অসিত বলল, সারিয়ে দেবে বলে সরোজ আমার ঘড়িটা নিয়ে এসেছিল, আর ফেরত দিয়ে এলো না, ঘড়ি কি আজও সারানো হয়নি? নির্মলা বলল, তা তো জানি না ঠাকুরপো, তবে আমি তো সে ঘড়ি দেখিও নি। এই আত্মীয় সম্বোধনে রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল অসিতের। মনে মনে বলল, তুমি সব জানো, জেনে শুনেও ন্যাকা সাজছ। খানিক বাদে সরোজ এসে উপস্থিত হলো। ওর চেহারাটা আরও খারাপ হয়ে গেছে, চোয়াল জাগা মুখ, দাড়ি জমেছে দুদিনের, গায়ে লং ক্লথের একটা ময়লা পাঞ্জাবি। সরোজকে দেখে মনে হলো সেও যেন একটু চমকে গেছে। একটু হেসে বলল, তুমি যে পথ ভুলে? অসিত বলল, কি করব, তুমি তো আর কোনো খোঁজ খবর নিলে না, চিঠি দিলেও জবাব দাও না। আচ্ছা, লোক হয়েছে একজন। সরোজ হেসে বলল, কি করব বলো, হাতের কাছে পোস্ট কার্ড থাকে না, যখন পোস্ট অফিসের কাছ দিয়ে যাই তখন আমার পয়সা থাকে না পকেটে। অসিত আর বেশি ভূমিকা করল না, বলল, তারপর আমার ঘড়িটার কি করলে, হয়েছে সারানো? সরোজ একটু চুপ করে থেকে বলল, না ভাই, রেগুলেট করানোর জন্য দোকানেই পড়ে আছে এখনো। অসিত বলল, ঢের রেগুলেট করা হয়েছে, আর দরকার নেই আমার, ঘড়িটা এখন আমায় দিয়ে দাও। সরোজ বলল, আচ্ছা দেব, 2-4 দিনের মধ্যেই গিয়ে দিয়ে আসবো। অসিত বলল, ফের 2-4 দিন না, আজই চলো। কোন দোকানে ঘড়ি দিয়েছ আমি দেখতে চাই, এতদিন লাগে একটা ঘড়ি সারাতে? সরোজ কৈফিয়তে সুরে বলল, আমি আর খোঁজ নিতে পারিনি ভাই, বড় ঝামেলায় ছিলাম, হাবুলের মাকে হাসপাতালে দিতে হয়েছিল, ও নিজেও যেতে যেতে ফিরে এসেছে, অনেক খরচপত্র হয়ে গেছে আমার। বন্ধুর দুরবস্থার কথায় অসিতের মন ভিজল না, তিক্তস্বরে বলল, সেই সঙ্গে আমার ঘড়িটাও গেছে বোধহয়। সরোজ হঠাৎ যেন কোনো জবাব দিতে পারল না, চোর যেন হাতে না হাতে ধরা পড়েছে। অসিত জ্বালাভরা কণ্ঠে বলতে লাগলো, ছি ছি ছি, তোমার এমন হীন প্রবৃত্তি হবে আমি ভাবতেও পারিনি। এর চেয়ে তুমি আমার কাছে ধার চাইলে পারতে, নিজের হাতে না থাকতো আর 5 জনের কাছ থেকে চেয়ে চিনতে ভিক্ষে করে দিতাম, কত সময় তো তাও দিয়েছি, তুমি তো তার খুব শোধ নিলে। এমন নেমো খারাপ আমি আর জীবনে দেখিনি। সরোজের স্ত্রী পুত্রের সামনেই অসিত আরও কড়া কড়া কথা বলে চলল। নির্মলা মুখ নিচু করে রইল, কেবল হাবুল ফিরে ফিরে তাকাতে লাগলো। অসিত বলল, কোন দোকানে বিক্রি করেছ, ঠিকানাটা দাও আমাকে, আমি নিজে টাকা দিয়ে কিনে নেব, একজনের প্রেজেন্ট করা জিনিস, ছি ছি ছি। কিন্তু সরোজ কোনো উত্তরই দিল না, ঠিকানাও দিল না, শুধু বলল, আমি নিজেই গিয়ে দিয়ে আসব, তোমার ঘড়ি যায়নি। অসিত বলল, তোমার কথা আমার আর বিশ্বাস নেই, তুমি যা ফিরিয়ে দেবে তা আমার জানা আছে, চোর নেমোখারাম বাটপার কোথাকার। গালাগালের সমস্ত পুঁজি উজাড় করে দিয়ে অসিত উল্কার মতো জ্বলতে জ্বলতে বন্ধুর ঘর থেকে বেরিয়ে এলো। সরোজ আর তার স্ত্রী নিষ্পন্দ ঠান্ডা পাথরের মতো দাঁড়িয়ে রইল স্থির হয়ে। খানিকটা পথ চলে এসেছে, হঠাৎ পিছন থেকে শুনতে পেল, কাকাবাবু, ও কাকাবাবু। অসিত মুখ ফিরিয়ে দেখল সরোজের ছেলে, পরনে পুরনো একটা প্যান্ট, গায়ে জামা নেই, পা দুটি খালি।
অসিত মুখ খিচিয়ে বলল, কিরে চোরের বেটা, লজেস চাই তোর? বিস্কুট চাই না? এসো দিচ্ছি। কিন্তু এসব প্রশ্নের জবাব না দিয়ে হাবুল অসিতের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কাকাবাবু, বাবা বুঝি তোমার ঘড়ি কেড়ে নিয়েছে, তাই রাগ করছো তুমি? অসিত বলল, নিয়েছেই তো। হাবুল বলল, আমি ঘড়ি নিয়ে এসেছি কাকাবাবু। অসিত উল্লাসিত হয়ে উঠে বলল, তাই নাকি? তাহলে ঘড়িটা বাড়িতেই লুকিয়ে রেখেছিল সরোজ। গালাগালি খেয়ে চৈতন্য হয়েছে। থানা পুলিশ কেলেঙ্কারির ভয়ে ফেরত পাঠিয়েছে ছেলের হাতে। অসিত হাত পেতে বলল, কই দেখি। হাবুল হেসে ছোট্ট মুঠি খুলে সবুজ রঙের ছোট্ট একটা জাপানি খেলনা রিস্টওয়াচ বের করে অসিতের হাতে দিয়ে বলল, মা সেদিন আমাকে কিনে দিয়েছিল, আমার ঘড়িটা তোমাকে দিয়ে দিলুম কাকাবাবু, তুমি নাও, বাবাকে আর বকো না, কেমন? হাবুলের সুন্দর ছোট্ট মুখখানির দিকে মুহূর্তকাল তাকিয়ে রইল অসিত। তারপর আস্তে আস্তে বলল, না, আর বকবো না। মুখ ফিরিয়ে দ্রুত পায়ে বড় রাস্তার দিকে চলতে লাগলো অসিত। বাস ধরতে হবে। হাবুলের ঘড়িটা ওর হাতের মুঠিতেই রয়ে গেছে। মুঠি খুলে সেই খেলনা ঘড়িটার দিকে আর একবার তাকালো অসিত। তারপর আস্তে আস্তে সেটা পকেটে রাখলো। কি ভাবছেন? সত্যি অনেক সময় আমাদের সম্পর্কের প্রাচীর ভেঙে বেনজল ঢুকে পড়ে, যা আমাদের তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কগুলোকে তাসের ঘরের মতো ভেঙে দেয়, গুড়িয়ে দেয়। এখানে অর্থই কি অনর্থের কারণ, নাকি আগে থেকেই আমাদের সম্পর্কের ভীতি নড়বড়ে? আপনাদের কি মতামত লিখে জানান আমাদের উৎসাহিত করতে লাইক করুন, আর এরকম অনেক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।